জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা চলছে। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই অতীত স্মৃতি নয়, ভবিষ্যতেরও দায়িত্ব, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড মোসাল্লা মসজিদ এলাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 24শে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সকাল 10টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শহীদদের স্মরণে মোনাজাত করা হয়। 36 জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। এতে অংশ নিয়েছেন আহত জুলাই যোদ্ধা এবং নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচির শেষ দিন আগামী 3 অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেরও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়ে এই কর্মসূচি শেষ হবে আগামী 3 অগস্ট। জুলাই শুধু অতীত স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, জুলাই শিখিয়েছে ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়। জুলাই জাতীয় সম্মেলনে ইশরাক হোসেন এসব কথা বলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। কারণ জুলাই আমাদের শিখিয়েছে ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়। নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে মৌলভীবাজারে 10 জনকে পুশিনের চেষ্টাকেও রুখে দিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পুশিনের খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন। এ সময় সীমান্তবর্তী এলাকার শতাধিক গ্রামবাসীও পুশিনের চেষ্টা প্রতিহতের জন্য প্রস্তুতি নেন। 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে ভারতীয় সীমান্তের ফ্লাড লাইট কয়েক দফা বন্ধ করে বিএসএফ। তবে কেন লাইট বন্ধ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। সীমান্তে যে কোনো পুশিনের চেষ্টা রুখে দিতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জনসাধারণের সামনে আনা হয়েছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। 4 মাস পর আজ স্থানীয় সময় ভোর 6টায় প্রকাশ্যে আনা হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ। শুক্রবার রাত থেকেই প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদের বাইরে জড়ো হতে থাকে লাখো ইরানি। এ সময় তারা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে। রবিবারও শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ ইরানিরা। সোমবার তেহরান থেকে শোকযাত্রা যাবে ইরানের পবিত্র আধ্যাত্মিক শহর কোমে। জানাজা শেষে ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ 9 জুলাই আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হবে তাকে। এর আগে শুক্রবার ইরানের বিভিন্ন ধর্মীয় নেতা ও রাষ্ট্রীয় কর্মকর্তা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় 50,000 মানুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $6.7 বিলিয়ন।
সময়ের সঙ্গে জ্যামিতিক হারে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে রাজধানী কারাকাস এবং এর আশেপাশের এলাকায় অন্তত 58,000 ভবন ও আবাসিক অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধসে পড়েছে। বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা ও হাসপাতালগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি সেবা ব্যাহত হচ্ছে। ভেনেজুয়েলা সহ চিলি, যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও মেক্সিকোর মতো 7টি দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এই দুর্যোগে দেশটির প্রায় 40% মানুষ তীব্র খাদ্য ও পানির সংকটে ভুগছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে অস্থায়ী ক্যাম্পে বা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। দুর্যোগের পর পুনর্গঠনে $200 মিলিয়ন তহবিল ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে স্টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।